আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ভাইয়ারা কেমন আছো তোমরা? যে যেখানে আছো সেখানে ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা রেখে শুরু করছি তোমাদের উচ্চতার গণিতের বীজগাণিতিক রাশি অর্থাৎ ২য় অধ্যায়ের আজকে আলোচনা। ২য় অধ্যায় সম্পর্কে তোমাদেরকে কিছু বিষয় সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ১ নাম্বার সমমাত্রিক রাশি। সমমাত্রিক রাশি কি? এবং সমমাত্রিক রাশি একটা রাশি সমমাত্রিক কিনা সেটা কিভাবে তুমি আইডেন্টিফাই করবে? প্রতিসম রাশি কিভাবে তুমি নির্ণয় করবে? চক্রক্রমিক রাশি তুমি কিভাবে নির্ণয় করবে? এবং আংশিক ভগ্নাংশ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ কিভাবে তুমি নির্ণয় করবে আর আংশিক ভগ্নাংশ নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটা জানতে হবে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, সর্বপ্রথম সমমাত্রিক রাশিটা তোমাকে কিভাবে তুমি একটা রাশি দেখে তুমি বুঝতে পারবে এই রাশিটা সমমাত্রিক কিনা। ফর এক্সাম্পল দেখো, ধরো এখানে ফাংশনাল অফ এফ এ বি সি এরকম একটা রাশি যদি দেওয়া থাকে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এরকম যদি একটা রাশি দেওয়া থাকে, এখন এই রাশিটা সমমাত্রিক কিনা, এই রাশিটা সমমাত্রিক কিনা তুমি কিভাবে আইডেন্টিফাই করবে? সমমাত্রিক কথার অর্থ হচ্ছে প্রতিটা পদের মাত্রা অর্থাৎ প্রতিটা চলকের মাত্রা সমান হইতে হবে। এটা 3 চলক বিশিষ্ট একটা সমীকরণ। 3 চলক এ বি সি, 3টা চলক, প্রতিটা চলকের মাত্রা সমান হইতে হবে এবং প্রতিটা পদের মাত্রা সমান হইতে হবে। তো দেখো, এখানে সর্বপ্রথম দেখো প্রথম পদের মাত্রা 3, দ্বিতীয় পদের মাত্রাও 3, তৃতীয় পদের মাত্রাও 3, এবার চতুর্থ পদের মাত্রা দেখো, এটার 1 1 1, 3টা 1 যদি যোগ করি আমরা মাত্রা কত পাবো? 3। তার মানে দেখো এটা একটা সমমাত্রিক রাশি, অর্থাৎ এভাবে তুমি আইডেন্টিফাই করবে। এভাবে যদি এরকম থাকে রাশিটা, এটা না থেকে যদি এরকম একটা রাশি থাকে, ফর এক্সাম্পল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এরকম যদি একটা রাশি থাকে, এখন এই রাশিটা কি সমমাত্রিক কিনা তুমি একটু চিন্তা করো। এই রাশিটাও সমমাত্রিক। কিভাবে? দেখো, এক্স এর উপরে 2, ওয়াই এর উপরে 2, জেড এর উপরে 2, এবার এক্স ওয়াই এখানে 1 আছে, এখানে 1 আছে ইকুয়াল টু 2, এখানে 1 আছে, এখানে 1 আছে ইকুয়াল টু 2, এখানে 1 আছে, এখানে 1 আছে ইকুয়াল টু কত? 2। তার মানে দেখো আমাদের প্রতিটা পদের মাত্রা কিন্তু 2 2, অর্থাৎ এটাও সমমাত্রিক রাশি। আশা করি বুঝতে পারছো। তো সমমাত্রিক রাশির সংজ্ঞাটা কি দাঁড়ালো? প্রতিটা পদের মাত্রা যদি সমান থাকে, সেটা 3 থাকতে পারে, 2 থাকতে পারে, 4 থাকতে পারে, যেটাই থাকুক না কেন প্রতিটা পদের মাত্রা সমান হতে হবে। প্রতিটা পদের মাত্রা যখন সমান হবে সেটাই হচ্ছে সমমাত্রিক। আশা করি বুঝতে পারছো। এবার আসো, এবার আমরা প্রতিসম এবং চক্রক্রমিক। প্রতিসম আর চক্রক্রমিক কি? ফর এক্সাম্পল দেখো, এখানে আমি একটা রাশি দিলাম যে মনে করো এক্স ওয়াই জেড, এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এখন আসো যে প্রতিসম রাশি হওয়ার জন্য আমাদের কি দরকার? প্রতিসম রাশি হওয়ার জন্য এখানে আমাদের চলক আছে 3টা, এক্স ওয়াই জেড চলক কয়টা? 3টা। প্রতিসম রাশি হওয়ার জন্য এই রাশিটা প্রতিসম কিনা সেটা যাচাই করার জন্য যে কোনো 3টা চলকের 2টা চলক স্থানান্তরিত করব, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড। এই স্থানান্তরিত করার পরে এই রাশিটায় যদি ওই মানগুলো বসানো হয়, প্রথম যে রাশিটা দেওয়া ছিল ওই স্থান পরিবর্তন করার পরেও যেই মানটা পাবো একই হতে হবে। তো দেখো, এটাকে যদি আমরা প্রতিসম যাচাই করতে চাই তাহলে আমরা লিখবো যে এই জায়গাটাই লিখবো এক্স এর স্থানে ওয়াই, এক্স এর স্থানে ওয়াই এবং ওয়াই এর স্থানে এক্স বসিয়ে। তো এখন দেখো আমরা পরিবর্তন করি, স্থান পরিবর্তন, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স আর জেড, জেড এর জায়গায় থাকবে। এখন আমরা মানটা বসাই যে এক্স এর জায়গায় আমরা ওয়াই বসাবো, ওয়াই কিউব, আর এই ওয়াই এর জায়গায় আমরা এক্স বসাবো, এক্স কিউব, আর জেড, জেড এর জায়গাটাই থাকবে। এখন মাইনাস এই এক্স এর জায়গায় আমরা ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় আমরা এক্স বসাবো, আর জেড এর জায়গায় থাকবে। এখন আমরা যদি এই রাশিটা সাজাই লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। দেখো, এই প্রদত্ত রাশি অর্থাৎ এখানে কি দাঁড়ালো? এফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এফ ওয়াই এক্স জেড। দেখো, এই মানটা বসায় রাশি যেটা পেয়েছি আর প্রদত্ত রাশি যেটা দেওয়া ছিল একই কিন্তু। তার মানে প্রতিসম রাশি হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে 3টা চলকের যে কোনো 2টা চলক পরিবর্তন করব। এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে এক্স। এই পরিবর্তন করার পরে ওই পরিবর্তিত রাশিগুলো আবার ওই প্রদত্ত রাশিতে বসাবো। বসানোর পরে যদি পূর্বের রাশিটাই হয়
তাহলে এটা প্রতিসম। আর যদি পূর্বের রাশি না হয় এটা প্রতিসম রাশি নয়। ওকে, এবার চক্রক্রমিকটা দেখো। এবার দেখাবো চক্রক্রমিক। ফর এক্সাম্পল এখানে একটা রাশি ধরলাম, ওই একই রাশি দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। দেখো এফ এক্স, বা এখানে আরেকটা জিনিস লিখি, আমি চলকটা পরিবর্তন করে দিচ্ছি, এফ এ বি সি। তো এখানে দাঁড়াবে কি, এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3 ABC। ফর এক্সাম্পল এই রাশিটা আছে, এখন এই রাশিটাকে বলবে যে এই রাশিটা চক্রক্রমিক কিনা যাচাই করো। তো দেখো চক্রক্রমিক কিনা যাচাই করার জন্য চক্রক্রমিক তখন কি করতে হবে, তিনোটার চলকের পরিবর্তন করতে হবে, মানে তিনোটা চলকের স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ, এরকম পরিবর্তন করতে হবে। অর্থাৎ দেখো তাহলে পরিবর্তনটা কি হবে, আমাদের পরিবর্তনটা লিখবো যে এ এর স্থানে বি, বি এর স্থানে সি, বি এর স্থানে সি, এবং সি এর স্থানে এ, সি এর স্থানে এ বসিয়ে। তো এ এর স্থানে বি, বি এর স্থানে সি, সি এর স্থানে এ বসিয়ে পাই। দেখো এখন আমরা এর স্থানে কাকে বসানোর কথা বলছিলাম, বি, বি এর স্থানে কাকে বসানোর কথা বলছিলাম, সি, সি এর স্থানে কাকে বসানোর কথা বলছি, এ। এই যে জায়গাগুলো পরিবর্তন এখন এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে এর স্থানে কাকে বসাবো, বি, অর্থাৎ বি কিউ, বি এর স্থানে কাকে বসাবো, সি, অর্থাৎ সি কিউ, সি এর স্থানে কাকে বসাবো, অর্থাৎ এ কিউ। সে মাইনাস এই এর স্থানে কাকে বসাবো, বি, বি এর স্থানে কাকে বসাবো, বি এর স্থানে বসাবো সি, এবার সি এর স্থানে কাকে বসাবো, এ। এখন যদি এটাকে আমরা সাজায় লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ABC। দেখো আমাদের কি দাঁড়ালো, অর্থাৎ এফ এ কমা বি কমা সি ইকুয়াল টু এফ বি কমা সি কমা এ। তার মানে হচ্ছে কি, তিনটা চলকের স্থানান্তরিত করার পরেও প্রদত্ত রাশির কোনো পরিবর্তন হয়নি। তার মানে এ দ্বারা বোঝায় এটা একটা চক্রক্রমিক রাশি। আর যদি পরিবর্তন হতো, অর্থাৎ পূর্বের প্রদত্ত রাশিটা যদি পাওয়া না যেত, তাহলে এটা চক্রক্রমিক রাশি হতো না। আশা করি বুঝতে পারছো। তিনটা জিনিস, সমমাত্রিক, প্রতিসম, চক্রক্রমিক। ক মার্ক, কয়ে একটা সৃজনশীলের কয়ে আসেই 100%। তো আশা করি এই তিনটা টপিক ইনশাআল্লাহ বুঝতে পারছো। এবার আংশিক ভগ্নাংশ সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা সৃজনশীলে 4 মার্কের, একটা সৃজনশীলে খ অথবা গয়ে থাকে। এখন যেটা দেখাবো আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের 5টা রুলস মনে রাখতে হবে। আংশিক ভগ্নাংশ কাকে বলে সেটা আগে জানতে হবে। মনে করে ফর এক্সাম্পল এটা একটা মার্কার, এই মার্কারটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ মার্কার। এই মার্কারের যদি এটাকে আমরা সরায় দিই, তার মানে এই অংশটা হচ্ছে এই অংশের আংশিক, এইটা হচ্ছে পূর্ণাঙ্গ ছিল। এখন এই পূর্ণাঙ্গ মার্কারটা থেকে আমি যখন আমি ক্লিপটাকে আলাদা করে ফেললাম, তাহলে এই ক্লিপটা কি আংশিক একটা অংশ। তার মানে আংশিক ভগ্নাংশটা সেম এরকম, একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, সেই ভগ্নাংশটাকে একাধিক পাঠ করব এবং পাঠগুলো অবশ্যই যোগ আকারে থাকতে হবে। বুঝতে পারছো আশাটা করি, যে একটা ভগ্নাংশকে বিভিন্ন অংশে সমষ্টি আকারে প্রকাশ করার পরে ওই প্রতিটি ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। সংজ্ঞাটা এভাবে দেওয়া, যে একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের সমষ্টি আকারে প্রকাশ করার পরে প্রতিটি ভগ্নাংশ প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। এবার দেখো আংশিক ভগ্নাংশের রুলস হচ্ছে 5টা। সর্বপ্রথম হচ্ছে আংশিক ভগ্নাংশ যদি এরকম থাকে যে হরে একঘাত বিশিষ্ট এবং পুনরাবৃত্তি যদি না থাকে, একটা নিয়ম। আবার ভগ্নাংশের হরে যদি একঘাত থাকে এবং পুনরাবৃত্তি থাকে, এটা একটা। দ্বিতীয় নাম্বার রুলসটা হচ্ছে আংশিক ভগ্নাংশে যদি দ্বিঘাত বিশিষ্ট হর থাকে এবং সেই দ্বিঘাত বিশিষ্ট হরের যদি পুনরাবৃত্তি না থাকে, একটা রুলস। 4 নম্বর রুলসটা হচ্ছে আংশিক ভগ্নাংশের দ্বিঘাত যদি হর থাকে এবং হরের যদি পুনরাবৃত্তি থাকে, সেটা আর একটা রুলস। 5 নম্বর রুলসটা হচ্ছে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে হর অপেক্ষায় হরের চেয়ে লব যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা লবকে হর দ্বারা ভাগ করে ওই ভাগফল যোগ করে আমরা আংশিক ভগ্নাংশটা গঠন করব। আশা করি বুঝতে পারছি। এখন আমি উদাহরণ সহকারে দেখিয়ে দিচ্ছি। দেখো আংশিক ভগ্নাংশের, তো আংশিক ভগ্নাংশের রুলসগুলো দেখো, আমি এখানে 5টা রুলসে দেখাই দেব। এক
নম্বরে ফর এক্সাম্পল এভাবে থাকতে পারে যে এখানে এক্স আছে আর এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু, এটা একটা আংশিক ভগ্নাংশ। এখন দেখো এইটা আংশিক ভগ্নাংশ কিনা সেটা আগে যাচাই করতে হবে। দেখো এই এক্স এর উপরে ঘাত কত, পাওয়ার কত আছে 1, আর এখানে এই এক্স আর এক্স যদি গুণ করি তাহলে এক্স এর উপর পাওয়ার কত আসবে 2, তার মানে এটা একটা আংশিক ভগ্নাংশ। সবসময় আংশিক ভগ্নাংশের যে চলক থাকে সেই চলকের যে ঘাত, সেই ঘাত অবশ্যই উপরেরটা অর্থাৎ লবের ঘাত ছোট থাকতে হবে, হরের ঘাত বড় থাকতে হবে, তাহলে এটা একটা আংশিক ভগ্নাংশ। তো আমরা এটা আইডেন্টিফাই করলাম, যাচাই করলাম এটা একটা আংশিক ভগ্নাংশ। এখন এই আংশিক ভগ্নাংশটা কোন কোয়ালিটির? দেখো আংশিক ভগ্নাংশের হরে এক ঘাত বিশিষ্ট, মানে এটার উপরে ঘাত একটা, মানে পাওয়ার 1, এক ঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি নাই। এই আংশিক ভগ্নাংশটা হরে এক ঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি নাই। তো এই ক্ষেত্রে আমরা গঠন করব কিটা, এই আংশিক ভগ্নাংশের এই অভেদ চিহ্নটা দিতে হবে, এটাকে বলে অভেদ চিহ্ন। এখন এই আংশিক ভগ্নাংশ গঠন করার রুলসটা হচ্ছে দেখো যে a ডিভাইডেড বাই প্রথম হর x প্লাস 1 প্লাস b ডিভাইডেড বাই দ্বিতীয় হর x প্লাস 2, এটা এক নং সমীকরণ। এই হচ্ছে গঠন, এটা হচ্ছে জাস্ট গঠনটা আমি বুঝাই দিচ্ছি, পরবর্তীতে কিভাবে আংশিক ভগ্নাংশ করবে আমি সেটা অবশ্যই করিয়ে দেব। দেখো তাহলে এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের প্রথম রুলস, কোনটা যে আংশিক ভগ্নাংশের হর এক ঘাত বিশিষ্ট এবং পুনরাবৃত্তি না থাকে। এবার 2 নাম্বার, আংশিক ভগ্নাংশ যদি এক ঘাত বিশিষ্ট এবং পুনরাবৃত্তি যদি থাকে, দেখো পুনরাবৃত্তি বলতে কি বোঝাচ্ছে যে এখানে x প্লাস 2 একটা ছিল আর এখানে x প্লাস 2 কয়টা, দুইটা, তার মানে কি x প্লাস 2 ইন্টু x প্লাস 2, অর্থাৎ x প্লাস 2 দুইটা আছে, এখানে x প্লাস 2 পুনরাবৃত্তি আছে, এক ঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি আছে। সেক্ষেত্রে আমাদের কি করব, দেখো এই অভেদ চিহ্ন গঠনটা প্রথমে দেখো এখানে এই ভগ্নাংশ এই যে হরটা এটা কি করব a ডিভাইডেড বাই x প্লাস 1, এবার এখানে প্লাস, আবার b ডিভাইডেড বাই উইদাউট অর্থাৎ পাওয়ার ছাড়া x প্লাস 2, এখানে কোনো পাওয়ার হবে না। দেন আর একটা পার্ট হবে সেটা হচ্ছে c ডিভাইডেড বাই x প্লাস 2 হোল স্কয়ার। এই হচ্ছে গঠন, এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছো। তার মানে দেখো যে এই দুইটা রুলস, যে এক ঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি থাকলে কি করব, পুনরাবৃত্তি না থাকলে কি করব, মানে গঠনটা যদি তুমি গঠন ঠিকভাবে না করতে পারো তাহলে তুমি অঙ্ক করতে পারবা না। এবার 3 নাম্বারটা দেখো, এবার আসো দ্বিঘাত বিশিষ্ট যদি পুনরাবৃত্তি না থাকে। ফর এক্সাম্পল দেখো x, এখানে x প্লাস 1, এখানে আছে x স্কোয়ার প্লাস 2। এবার একটু খেয়াল করো যে এখানে x প্লাস 1 এটা এক ঘাত, কিন্তু পরেরটা আছে কি দ্বিঘাত, তার মানে টোটালটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে কি করব, দেখো এই অভেদ চিহ্নটা দিব। এবার দেখো এটা এক ঘাত, এটা ওই এক ঘাতের নিয়মেই a ডিভাইডেড বাই, তো দেখো a ডিভাইডেড বাই x প্লাস 1, এবার প্লাস, এটা যেহেতু দ্বিঘাত, এটা দ্বিঘাত, তখন আমাদের গঠনটা কি হবে bx প্লাস c, পরবর্তীতে x স্কয়ার প্লাস 2, অর্থাৎ দ্বিঘাত যখন আসবে তখনই হবে a, পরবর্তীতে bx প্লাস c, পরের যদি পার্ট থাকে dx প্লাস e, কারণ c এর পরে d, ওই d এর সাথে আবার x থাকবে। কথা বুঝতে পারছো, এটা দ্বিঘাতের ক্ষেত্রে। এবার যদি দ্বিঘাত পুনরাবৃত্তি থাকে সেক্ষেত্রে কি করবো দেখো, আবার দেখো x ডিভাইডেড বাই x প্লাস 1 আর x স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। দেখো এবার যে x স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মানে কি দ্বিঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি আছে, এখানে আবার পুনরাবৃত্তি, তো সেক্ষেত্রে কি করব দেখো অভেদ চিহ্নটা দিলাম। এবার দেখো ওই যে a ডিভাইডেড বাই এক ঘাত যেটা ওইটা লিখলাম, এবার bx প্লাস c x স্কয়ার প্লাস 2, এবার কারণ x স্কয়ার প্লাস 2 প্রথমটা লিখবো উইদাউট পাওয়ার ছাড়া, এর পরেরটা লিখবো পাওয়ার যুক্ত, আবার একটা পার্ট হবে যে এখানে c, তার মানে c এর পরে কি dx, অর্থাৎ dx প্লাস e, অর্থাৎ x স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে 4টা রুলস। পঞ্চম আর একটা রুলস আছে, যদি হর এবং লবের পাওয়ার সমান হয় অথবা লবের পাওয়ার যদি বড় হয়, মানে লব আর হরের পাওয়ার সমান এবং লবের পাওয়ার যদি বড়, একই রুলস, সেক্ষেত্রে আমরা কি করবো দেখো। তা আমি এগুলো মুছে দিচ্ছি, 4টা রুলস সুন্দরভাবে তোমরা গঠন যদি করতে না পারো তখন তো আমাদের আংশিক ভগ্নাংশ করা সম্ভব নয়। তো দেখো 5 নাম্বার রুলসটা আমরা চলে যাব। তাহলে 5 নাম্বার রুলসটা কি দেখো, যে মনে করো এখানে 2x কিউব, এখানে আছে x প্লাস 1 x প্লাস 2 x প্লাস 3। এখন এই ক্ষেত্রে এটাকে আংশিক ভগ্নাংশ কিনা কিভাবে যাচাই করব। ফর এক্সাম্পল দেখো
এখানে এক্স এর উপরে ঘাত আছে 3। এখন এই এক্স যদি গুণ করি তাহলে এখানেও হয়ে যাবে কত এক্স কিউব। তার মানে কি আমাদের ঘাতগুলো কিন্তু সমান। হরের ঘাত লবের ঘাত যদি সমান থাকে সেটা আংশিক ভগ্নাংশের ভিতরে পড়েনি, সেটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। কিভাবে দেখো, হরকে লব দ্বারা ভাগ করব, তার মানে কি এখানে দেখো এখানে এক্স 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 গুণ করলে কত পাওয়া যায় এক্স কিউব, আর এখানে আমাদের এই যে আমাদের লবটা আছে কত 2x কিউব। তার মানে আমি কি বলছিলাম, লবকে হর দ্বারা ভাগ করব। তো দেখো ভাগ করলে কি দাঁড়াবে 2x কিউব কে যদি এই এক্স 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 গুণ করলে কত এক্স কিউব পাওয়া যায়, এই এক্স কিউব দ্বারা যদি আমরা ভাগ করি এক্স কিউব কাটা এখানে হবে কত 2, এই হচ্ছে 2, এই 2টাই আমার কাজে লাগবে, এই 2টাই আমার কাজে লাগবে। দেখো তাহলে এখন গঠনটা কি করবো, তাহলে কত পেয়েছিলাম 2 মনে রাখবা। এখন এটা দ্বারা আমরা অবেদটা গঠন করবো কিভাবে, এই যে অবেদ চিহ্ন, ওই যে আমরা 2 পেয়েছি সেই 2টা জাস্ট এখানে প্লাস আকারে দিয়ে দেবো, দ্যাটস এনাফ, এতটুকুই, আর বাকিটা স্বাভাবিক নিয়মে। এখন এক ঘাত বিশিষ্ট যেহেতু পুনরাবৃত্তি নাই, তো a ডিভাইডেড বাই x প্লাস 1, b ডিভাইডেড বাই x প্লাস 2, c ডিভাইডেড বাই x প্লাস 3, এতটুকুই কাজ, আর কিচ্ছু না। আচ্ছা আরো একটা উদাহরণ দিচ্ছি, যে এটা তো হচ্ছে হরার লব যখন সমান থাকবে, যখন উপরেরটা বড় থাকবে তখন কি হবে দেখো, মনে করো এই রাশিটা দিয়ে আমি বুঝাচ্ছি যে উপরেরটা যদি বড় থাকে তাহলে আমি এখান থেকে একটা কেটে দিলাম জাস্ট, তখন কি হবে দেখো যে মনে করো এরকম যদি থাকে, এখানে আছে এক্স কিউব, শুধু এক্স কিউব, আর এখানে আছে এক্স প্লাস 1 এক্স প্লাস 2, যদি এরকম থাকে সেক্ষেত্রে কি করবো দেখো কিভাবে বুঝবো, এখানে এক্স আর এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, আর এখানে আছে কি এক্স কিউব, তার মানে কি উপরেরটার লবের ঘাত কিন্তু বড়, এটা আংশিক ভগ্নাংশ না। আংশিক ভগ্নাংশ হওয়ার জন্য কি হইতে হবে, যে হরের ঘাত বড় থাকতে হবে, লবের ঘাত ছোট থাকতে হবে। যদি কখনো লবের ঘাত বড় থাকে হরের ঘাত ছোট থাকে, এটা আংশিক ভগ্নাংশ না। অথবা যদি লবের ঘাত এবং হরের ঘাত সমান থাকে, সেটা আংশিক ভগ্নাংশ না। এক্ষেত্রেও এই লবকে হর দ্বারা ভাগ করতে হবে। তো দেখো আমি যদি এই এক্স কিউবকে এই এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের পাওয়া যাবে কি শুধু একটা এক্স, মনে রাখবে কত পেলাম ভাগফল শুধু একটা এক্স। তাহলে এই শুধু একটা এক্স কি করবে, এখানে একটা অবেদ চিহ্ন দিলাম, এই যে এক্স প্লাস যেটাই ভাগফল পাই না কেন সেটা প্লাস দিয়ে দেবো। বাকি নিয়ম এক, এ ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস আবার বি ডিভাইডেড বাই এক্স প্লাস 2, শেষ, ক্লিয়ার। এই 5টা রুলস অর্থাৎ আংশিক ভগ্নাংশের গঠনটা যদি তুমি সুস্পষ্টভাবে ধারণা রাখতে পারো তাহলে তোমার কোনো আংশিক ভগ্নাংশের সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছো। এবার আমরা বইয়ের ধারাবাহিক যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগে একটা কথা বলছি, এই আংশিক ভগ্নাংশ করার জন্য একটা সূত্র তোমাকে স্ট্রংলি ভাবে ধারণা থাকতে হবে। সূত্রটা হচ্ছে এটা, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটার সূত্র হচ্ছে হাফ a প্লাস বি প্লাস সি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই সূত্রটা সম্পর্কে তোমাকে সুস্পষ্টভাবে ধারণা থাকতে হবে। অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্র হচ্ছে হাফ a প্লাস বি প্লাস সি আর ইনটু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই সূত্রটা তোমাকে দেখবা ম্যাক্সিমাম সময় তোমাকে ইউজ করতে হবে, ম্যাক্সিমাম টাইমে তোমাকে সূত্রটা ইউজ করতে হবে। বুঝতে পারছো? এখন এটাকে অনেক সময় বলে যে এটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করো, এটাকে তোমাকে অনেক সময় উৎপাদক বিশ্লেষণ করতে বলতে পারে। এটা আমি পর্যায়ক্রমে বুঝাই দিচ্ছি সমস্যা। এখন দেখো দ্বিতীয় অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সর্বপ্রথম 5 নাম্বার অঙ্কটি নিয়ে আলোচনা করব। দেখো 5 নাম্বার অঙ্কটিতে কি বলছে, এখানে এই ক্যাটাগরির অঙ্কটা তুমি সুন্দরভাবে শিখে রাখবে। আর ভাগশেষ উৎপাদক বিশ্লেষণ যেটা, সেটা ধারণা থাকতে হবে। অর্থাৎ একটা মিডল টার্ম ফ্যাক্টর যখন না হয় তখন আমরা একটা রাশিতে যে একটা রাশি দেওয়া থাকে সেই রাশিটা আমরা একটা মান বসাই, মান বসানোর পরে ওই রাশিটার মান যদি 0 হয় ওখান থেকে আমরা একটা উৎপাদক গঠন করি। তো এখানে উৎপাদক দেওয়া আছে। তো দেখো যে 5 নম্বর অঙ্কটাতে কি বলছে, এই একটা রাশি দেওয়া আছে, বহুপদীটির একটি উৎপাদক এত হলে a = 4, আমাকে এটা দেখাইতে বলছে। এই বহুপদী রাশিটার একটা উৎপাদক দেওয়া আছে। এখন এই এটা উৎপাদক কখন হবে, যখন এখান থেকে একটা x এর মান বের হবে। এটা কিভাবে বের করি সেটা একটু বুঝায় নিচ্ছি। এখানে যদি এরকম থাকে, যেই উৎপাদকটাই থাকুক না কেন ওই উৎপাদক = 0 হবে, ওই উৎপাদক = 0, ওখান থেকে আমি x এর মানটা বের করতে পারবো যেটাই থাকুক না কেন। তো এখান থেকে x এর মানটা বের হবে 2, এই 2টা যদি আমরা এখানে বসাই তখন ওই রাশির মানটা 0 হইতে হয়। এখন এটা 0 হবে না, কারণ হচ্ছে এখানে আমাদের a দেওয়া আছে। তো এই ক্যাটাগরির যদি অঙ্ক দেওয়া থাকে আমরা স্টার্টিংটা কিভাবে করব, একটা অঙ্ককে স্পষ্টভাবে শিখো। তো এখন লিখবো আমরা, প্রথমে দেওয়া আছে 5 নাম্বার। এখন এই ধরনের অঙ্ক ভাগশেষ উৎপাদক, এখানে আমরা একটা ফাংশন আলাপ ধরে নিতে হবে। তো দেখো ধরি px, যেহেতু এখানে চলক আছে x, এর জন্য px ধরে নিলাম। px = এই p এর জায়গায় তুমি f ধরতে পারো, q ধরতে পারো, যেটা মন চায় ধরতে পারো। এখানে দেখো x⁴ -
5x³ প্লাস 7x² মাইনাস a, এটা দেওয়া আছে। এখন আমরা যেটা লিখবো যে এটা একটা উৎপাদক, x মাইনাস 2 px এর একটি উৎপাদক তখনই হবে কখন, দেখো প্রথমে লিখবো x মাইনাস 2, এই px বলতে টোটাল সমীকরণটা, আমরা টোটাল সমীকরণটা লিখবো না, কারণ লিখতে গেলে অনেক সময় যাবে, এটা আমরা লিখবো না, সৃজনশীল তো আমাদের অল্প সময় সব অ্যান্সার দিতে হবে। তো আমরা লিখবো x মাইনাস 2 px এর একটি উৎপাদক তখনই হবে, px এর একটি উৎপাদক তখনই হবে যখন p, এখানে কত বের হবে x এর মান 2, x এর মান কত 2, তখন এখানে 2 হয়ে যাবে, অর্থাৎ p2 = 0 হবে। এখানে যদি মাইনাস থাকে অবশ্যই প্লাস 2, এখানে যদি প্লাস থাকে অবশ্যই মাইনাস 2, কারণ ওই যে প্রথমে বলে দিলাম যে উৎপাদক = 0, অর্থাৎ এরকম যদি x + 2 যদি থাকে = 0, তার মানে এখান থেকে x এর মানটা বের হবে কত -2 আবার। তো এরকম অর্থাৎ উৎপাদক = 0 দিয়ে আমরা x এর মানটা বের করে নেব। তো এখন দেখো যে x - 2 px এর একটি উৎপাদক তখনই হবে যখন p - 2 = কত 0 হবে, p - 2 কত হবে 0 হবে। এখন দেখো এই p - 2 অর্থাৎ এখানে ছিল px, এখানে ছিল px, এই জন্য চলকগুলো কি হয়ে গেছে x। এখন যদি p2 দেই ওই চলকের জায়গায় আমরা 2 বসাবো, জাস্ট এতটুকু। এটা হচ্ছে জেনারেল ম্যাথের ফাংশনের অঙ্কের মতো। এখন দেখো এত হবে, তার মানে এখন আমরা কি করব, অর্থাৎ p2 = কত হয়, আমরা এখানে x এর জায়গায় 2 বসাবো, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 2 বসিয়ে দেব। এখন আমরা ক্যালকুলাস করি, কোথায় দেখি, 2 × 2 2 × 4 4 × 8 8 × 16, এখানে হবে 16 মাইনাস, এখানে হবে 2 × 2 2 × 4 4 × 8 8 আর 5 গুণ করলে 5 8 40, এবার এখানে হবে 2 2 × 4 4 আর 7 গুণ করলে 4 7 28 মাইনাস a। এখন আমরা যোগ করি সংখ্যাগুলো, দেখি কত হয়। দেখো যে প্রথমে আমরা যোগগুলান, এখানে যেটা 28 আর 16 যোগ করি, 8 আর 6 8 9 10 11 12 13 14 14 4 হাতে আছে 1 2 আর 1 3 আর 1 4 44, আর এখানে হবে 40 মাইনাস a, তাহলে এখানে দাঁড়াবে কত 4 মাইনাস a। এখন আসো আমাকে কি বলছে যে এত px এর একটি উৎপাদক তখনই হবে যখন p - 2 = কত হবে 0। এখন এখানে এটার মান তো চূড়ান্ত বের হবে না, কারণ এখানে একটা কি আছে a আছে। এখন আমাদের কি p কিন্তু লিখবো, কিন্তু লেখা p2 = কত হবে 0, তাহলে p2 এর এই যে p2 বসায়া, অর্থাৎ এখানে 2 বসায় আমাদের একটা সমীকরণ পেয়েছি। এখন লিখবো যে কিন্তু p2 = কত 0। এখন এই p2 এর সমীকরণ হচ্ছে এটা, তার p2 এর জায়গায় 4 মাইনাস a, অর্থাৎ এখানে কিন্তু বা 4 মাইনাস a = কত 0, বা মাইনাস a প্লাস 4 আছে ওখানে মাইনাস হবে, অতএব a = কত 4। আমাকে কি বলছিল যে এত বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে দেখাও যে a = 4, তার মানে a = 4 হয়ে গেল গা, শুট। এখন আসো এই অঙ্কটাই একটা তোমার, এই অঙ্কটাকেই তুমি ভালোভাবে শিখো, এই একটা অঙ্কই, জাস্ট এখানে মানের শুধু পরিবর্তন আর ক্যাটাগরি এক, অর্থাৎ ঢাইসটা একই থাকবে, একই ঢাইস থাকবে, জাস্ট ওখানে একটু তোমার কেমিক্যালটা একটু মিক্সড করবে, কখনো সংখ্যা পরিবর্তন করবে, জাস্ট, আর বাকিগুলো ঠিক থাকবে। তো এই ক্যাটাগরির অঙ্কটাকে তুমি স্পষ্ট করে শিখো যে এই ক্যাটাগরির অঙ্ক যদি থাকে স্টার্টিংটা এরকম, যে প্রথমে এখানে যদি ফাংশনাল অফ এফ পি কোনোটা না দেওয়া থাকে অবশ্যই এরকম ধরে নিতে হবে যে px = এত। এবার আমরা এরকম একটা উৎপাদক যদি দেওয়া থাকে, এই লেখাটা তুমি তাবিজ করে গলায় ঝুলিয়ে রাখো, এই লেখাটা তাবিজ করে গলায় ঝুলিয়ে রাখো, কারণ হচ্ছে এই লেখাটাই আমার বারবার লিখতে হবে, এই অঙ্কে এই লেখাটাই বারবার লিখতে হবে, অর্থাৎ x - 2 যেই উৎপাদকটাই দেওয়া থাকবে এত px এর একটি উৎপাদক তখনই হবে যখন এত, যে এত px এর, এখানে এর লিখবা, px এর এত px এর একটি উৎপাদক তখনই হবে যখন p2 = 0। এই 2 কোথা থেকে আসলো, 2 কি উগান্ডার থেকে আসছে, না 2 উগান্ডার থেকে আসেনি, 2 আসছে এই উৎপাদক থেকে, অর্থাৎ এই উৎপাদকের সাথে যেই সংখ্যাটাই থাকুক না কেন ওই উৎপাদক = 0 দিলে x এর মানটা বের হয়ে যাবে, আর ওই x এর মানটাই এই ব্র্যাকেটের ভিতরে বসবে। তো এখানে 2 না বসে 4 5 6 7 8 9 10 যা মন চায় তাই বসতে পারে। এই স্টাইলটা ভালোভাবে শিখো, এই ক্যাটাগরির অঙ্ক একই রকমের, বুঝতে পারছো, একই নিয়মে অঙ্কগুলো শিখবা, দেখবা কোনো অঙ্কে সমস্যা হবে না। তো এটা ছিল 5 নম্বরের অঙ্কটা, ক্লিয়ার। এবার 6 নম্বর অঙ্ক আমি মুছে দিচ্ছি, তোমরা আশা করি ভালোভাবে সুন্দরভাবে ক্লাসটা যখন তোমরা দেখবে তখন সুন্দরভাবে একটা খাতা কলম নিয়ে সুন্দরভাবে হ্যান্ড রাইটিং করে রাখবে।
এবার 6 নম্বর অঙ্কটা। এখন দেখো 6 নম্বর অঙ্কটা কি করবো। 6 নম্বর অঙ্কটা কি বলছে একটু দেখো, একই স্টাইলের অঙ্ক দেখো, একই একটু ঘুরানো পেঁচানো কি আছে দেখো, যে মনে করো এখানে পি এক্স ইকুয়াল টু একটা সমীকরণ দেওয়া আছে, যেমন এখানে কিন্তু সমীকরণটা যে দেওয়া ছিল ওখানে পি এক্স ইকুয়াল টু দেওয়া ছিল না, জাস্ট একটা সমীকরণ দেওয়া ছিল, বহুপদী একটা রাশি দেওয়া ছিল। আমাদের এরকম বহুপদী যদি রাশি দেওয়া থাকে আর ওইটা যদি দেওয়া না থাকে তখন আমরা পি এক্স ইকুয়াল টু ধরে নেব, আর যদি পি এক্স ইকুয়াল টু দেওয়া থাকে তো আমাদের কোনো সমস্যা নেই। এখন দেখো পি এক্স একটা অবিচ্ছিন্ন, এই চিহ্নটার নাম কি মনে আছে তো, অবিচ্ছিন্ন, তার মানে পি এক্স অবিচ্ছিন্ন। এই যে আমাদের একটা বহুপদী রাশি দেওয়া আছে যেখানে এ বি সি ধ্রুবক, এ বি সি কি ধ্রুবক, এবং এ নট ইকুয়াল 0, মানে এ সমান 0 হতে পারে না। ওকে, এটা আমাদের একটা রাশি দেওয়া আছে। এখন আমাকে কি দেখাইতে বলছে, দেখো দেখাও যে x মাইনাস আর যদি পি এক্স এর একটি উৎপাদক হয়। এই যে দেখো এই অংশটা কি, এই অংশটা এটার মতন না, যে এত বহুপদীর একটি উৎপাদক এত হলে দেখাও যেত। তাহলে আমাদের কি বলছে, যে দেখাও যে x মাইনাস আর যদি px এর একটি উৎপাদক হয় তবে px এর আরো একটি উৎপাদক rx মাইনাস 1। ক্লিয়ার, সুন্দরভাবে বুঝতে পারো। দেখো তাহলে 6 নম্বর অঙ্কটা কি লাগবে। প্রথমে লাগবে দেওয়া আছে, দেওয়া আছে কি, এই যে আমাদের এই রাশিটা যেটা দেওয়া আছে এই রাশিটাই লিখবো, যে px অবিচ্ছিন্নটা a x টু দি পাওয়ার 5 প্লাস b x টু দি পাওয়ার 4 প্লাস c x কিউব প্লাস c x স্কোয়ার প্লাস bx প্লাস a, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। ওকে, এখন আমরা প্রথম পার্টটা করি, যে x মাইনাস r px এর একটি উৎপাদক তখনই হবে যখন এখান থেকে কত বের হবে, এখান থেকে কত বের হবে একটু খেয়াল করো কিন্তু। এই যে বললাম না, যেই উৎপাদকটা দেওয়া থাকবে x মাইনাস আর যেটাই দেওয়া থাকবে ইকুয়াল টু 0, তো এখান থেকে x এর মানটা কত বের হবে, x ইকুয়াল টু r, কত বের হবে r, বুঝতে পারছ, এরকম বের করব। তাহলে আমরা কি লেখাটা লিখবো কি, যে x মাইনাস আর px এর একটি উৎপাদক তখনই হবে যখন পি আর ইকুয়াল টু 0 হবে। পি আর ইকুয়াল টু কি হবে 0, ওই পি আরই আমরা এই সমীকরণে আবার যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আর বসাই দেবো। এখন এখানে তো আর কোনো চূড়ান্ত মান বের হবে না, কেন বের হবে না, কারণ এখানে আমাদের ধ্রুবক পদগুলো আছে কি, ধ্রুবক পদ এ বি সি, এটা একটা সংখ্যা না, এটা স্বাভাবিক সংখ্যা না, এই জন্য এখানে চূড়ান্ত মান বের হচ্ছে না, এটা একটা রাশি আকারে থাকবে। তো দেখো আমরা প্রথম পার্টটা লিখে নিচ্ছি, যে x মাইনাস আর কমা পি এক্স এর একটি উৎপাদক তখনই হবে, px এর একটি উৎপাদক তখনই হবে যখন কত বের হবে, pr ইকুয়াল টু কত 0 হবে। ক্লিয়ার, এখন আমরা কি করব, pr জাস্ট এখানে বসাই দেব। তো দেখো অতএব pr ইকুয়াল টু কি করব, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে r বসাবো। তো এখানে দেখো a r টু দি পাওয়ার 5 প্লাস b r টু দি পাওয়ার 4 প্লাস c r কিউব প্লাস c r স্কোয়ার প্লাস b r প্লাস a। ক্লিয়ার, এখন দেখো এই পি আর ইকুয়াল টু কত, পি আর ইকুয়াল টু কত, পি আর ইকুয়াল টু পি আর এর মান কত ধরছিলাম 0, কিন্তু পি আর ইকুয়াল টু কত 0, তাহলে পি আর এর এই একটা সমীকরণ বের হইছে। অতএব পি আর এর যে সমীকরণ a r টু দি পাওয়ার 5 প্লাস b r টু দি পাওয়ার 4 প্লাস c r কিউব প্লাস c r স্কোয়ার প্লাস b r প্লাস a ইকুয়াল টু কত 0, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দেব। ওকে, একটা পার্ট শেষ। দ্বিতীয় পার্ট, তবে px এর আরো একটি উৎপাদক এত, কি বলছে, এই যে দ্বিতীয় পার্টে px এর আরো একটি উৎপাদক, তবে px এর আরো একটি উৎপাদক হবে এত, সেম একই রকমের। যে px এর আরো একটি উৎপাদক এত হইতে হলে ওই উৎপাদকের যে মানটা বের হবে সেটা ইকুয়াল টু কত হইতে হবে, টোটালটা 0 হইতে হবে, 0 হইলি এটাও ওই px এর একটা উৎপাদক 0 হইতে হবে। এখন দেখো তাহলে আমাদের এখান থেকে কি বের হবে, ওই যে বললাম না উৎপাদক ইকুয়াল টু 0, তো এখানে দেখো উৎপাদক ইকুয়াল টু যদি 0 দেই, এখানে যদি উৎপাদক ইকুয়াল টু 0 দেই অর্থাৎ rx মাইনাস কত 1 ইকুয়াল টু 0, এখান থেকে x এর মান কত বের হয় দেখি, rx ইকুয়াল টু 1, কারণ প্লাস মাইনাস আছে প্লাস, এখন x এর সাথে r আছে গুণাকারে, ওই সাইডে গেলে কি অর্থাৎ 1 ডিভাইডেড বাই r, x এর মান কত 1 ডিভাইডেড বাই r। তাহলে আমরা লিখবো যে rx মাইনাস 1 px এর আরো একটু উৎপাদক হতে হলে এত ইকুয়াল টু কত হইতে হবে 0 হইতে হবে। দেখো আবার rx মাইনাস 1 px এর আরো একটি উৎপাদক হতে হলে
তাহলে কত বের হবে এখানে এক্স এর মান, অর্থাৎ p1 ডিভাইডেড বাই কত r, p1 ডিভাইডেড বাই ইকুয়াল টু কত r ইকুয়াল টু 0 হতে হবে। এটা না হলে তার উৎপাদক হবে না। এখন আমরা জাস্ট আবার কি করব, এই যে আমাদের অ্যাগেইন px যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1/r বসিয়ে দেব। তো দেখো অতএব p1 ডিভাইডেড বাই r ইকুয়াল টু, তো আমাদের সমীকরণটা যেখানে যেখানে a, দেখো যেখানে যেখানে x আছে, যেখানে যেখানে x আছে সেখানে সে 1/r টু দি পাওয়ার 5, এবার প্লাস b 1/r টু দি পাওয়ার 4, এবার প্লাস c 1/r কিউব, এবার আবার c 1/r স্কোয়ার, আবার b ইন্টু 1/r, এখানে শুধু r প্লাস a। বুঝতে পারছো? এখন জাস্ট আমরা এটা ক্যালকুলেট করব। দেখো ক্যালকুলেট করলে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে এই a এর উপরে কোনো পাওয়ার নেই, তাহলে a1 এর সাথে আর r এর উপরেই পাওয়ার, তার মানে r টু দি পাওয়ার 5 প্লাস b r টু দি পাওয়ার 4 প্লাস এই c1 এর সাথে c r কিউব প্লাস আবার এখানে c r স্কোয়ার, আর এখানে b ডিভাইডেড বাই r, এখানে a। এখন আমরা কি করব, ভগ্নাংশ যদি থাকে অবশ্যই এটাকে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, আশা করি নিচেরগুলো বুঝতে পারছো, নিচেরগুলো বুঝতে পারছো, কারণ এটা করতে করতে যদি 0 হয় তাহলে এইটা px এর আরো একটু উৎপাদক শেষ। এখন দেখো তাহলে আমি এই উপরের অংশটা একটু মুছে দিচ্ছি, জাস্ট আমাদের এই সমীকরণটা লাগবে, এই জন্য এই সমীকরণটা রেখে বাকিগুলো মুছে দিচ্ছি, 1 নং সমীকরণটা আমাদের প্রয়োজন। এখন দেখো তাহলে এখান থেকে আমি এই সমীকরণটাই এখানে আমি এখান থেকেই করা শুরু করলাম, আশা করি বুঝতে পারছো। এই সমীকরণটাই এখান থেকে আমি শুরু করলাম। তো দেখো এখন এখানে আমরা যদি লসাগু করি r টু দি পাওয়ার 5, r টু দি পাওয়ার 4, r কিউব, r স্কোয়ার, r, এটা লসাগু হবে r টু দি পাওয়ার 5, r টু দি পাওয়ার কত হবে 5, তাহলে এখানে কত হবে এই হবে শুধু, কারণ r টু দি পাওয়ার 5 r টু দি পাওয়ার ভাগ করলে 1 দিয়া, আর এই r টু দি পাওয়ার 5 কে r টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে এখানে একটা r, তাহলে এখানে হবে প্লাস br, আবার r কিউব দ্বারা ভাগ করলে এখানে প্লাস cr স্কোয়ার, আবার r স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে cr কিউব, আবার r দ্বারা ভাগ করলে এখানে b r টু দি পাওয়ার 4, আর এই a এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে r টু দি পাওয়ার 5 ই হবে, তাহলে এখানে a এর সাথে গুণ করলে r টু দি পাওয়ার কত 5। এখন এটাকে যদি সাজাই লিখি, দেখো প্রথমে a r টু দি পাওয়ার 5 লিখলাম, a r টু দি পাওয়ার 5 মানে এই 1 নং যে সমীকরণটা বের হইছে এই 1 নং সমীকরণের সাথে তুলনা করে আমরা সাজাবো a r টু দি পাওয়ার 5, পরেরটা লিখব কি b r টু দি পাওয়ার 4, তাহলে এই যে b r টু দি পাওয়ার 4, পরেরটা কি লিখব cr কিউব মানে পিছন থেকে সাজায় আসবো cr কিউব প্লাস cr স্কোয়ার প্লাস br প্লাস a, আর নিচে r টু দি পাওয়ার কত 5। এখন আসো এই যে আমাদের 1 নং সমীকরণ থেকে a r টু দি পাওয়ার 5 এইটার মান কত, আমাদের এটার মানটা হচ্ছে 0, তাহলে এটার পরিবর্তে কত আমরা 0 বসাইতে পারি, এখানে r টু দি পাওয়ার 5। সাইড নোট লিখে দাও 1 নং হতে মান বসিয়ে, 1 নং হতে মান বসিয়ে। তো আর দিয়ে যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ করি তাহলে আমাদের রেজাল্টটা কত আসে, তাহলে আমাদের রেজাল্টটাও চলে আসবে কত 0, তাহলে রেজাল্টটা কত চলে আসবে 0। এখন একটু খেয়াল করো তো যে এই উৎপাদক থেকে x এর মান কত বের হয়েছিল 1 ডিভাইডেড বাই r, তো 1 ডিভাইডেড বাই r একটা সমীকরণে বসানোর পরে যদি ওই সমীকরণটার মান 0 হয় তাহলে এটা একটা উৎপাদক ওই সমীকরণের, যেহেতু আমরা 0 পেয়েছি সেহেতু এটা একটা কি উৎপাদক, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং অর্থাৎ r x মাইনাস 1 px এর আরো একটি উৎপাদক, px এর আরো একটি উৎপাদক, এটা হচ্ছে শর্ট। আশা করি বুঝতে পারছো। 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক এখানেই শেষ। এখন আমরা 7 নম্বরের উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। দেখো উৎপাদক বিশ্লেষণের শুরুতেই এখানে আমাদের ক নাম্বার রয়েছে, ক নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, x টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কোয়ার প্লাস 17x প্লাস 6। এখন এই রাশিটা একটা মিডল টার্ম ফ্যাক্টর না, মিডল টার্ম ফ্যাক্টর হওয়ার জন্য আমাদের 3টা পদ দরকার। এখানে আমাদের একাধিক পদ ও সংখ্যা রয়েছে, পদ রয়েছে 1 2 3 4 5টা পদ। তো এটা হচ্ছে ভাগশেষ উৎপাদক বিশ্লেষণ, এটা হচ্ছে ভাগশেষ উৎপাদক বিশ্লেষণ। এই রাশিটিতে এমন একটা সংখ্যা বসাবো যাতে করে টোটাল রাশিটার মান 0 হয়, যে সংখ্যাটা বসাবো ওটা দিয়ে একটা উৎপাদক গঠন করব। তো আমরা একটু রাফ করে নিচ্ছি, কত বসাইলে আমাদের এখানে 0 হয় সেটা দেখছি। যদি এখানে -1 বসাই, তো দেখো -1 যদি বসাই কত হয়, তো এখানে যদি আমরা -1 বসাই, দেখো -1 টু দি পাওয়ার 4, এখানে মাইনাস যদি 1 বসাই x এর জায়গায়,
এখানে -1 কিউব, আবার এখানে 17 -1 স্কোয়ার, এবার এখানে আবার 17 আছে, 17 ইন্টু -1, আর এখানে আমাদের 6। দেখি টোটাল রাশিটা আমাদের 1 বসাই 0 হয় কিনা। এখানে আমাদের 1ই বের হবে, কারণ পাওয়ার যদি জোর থাকে আর ভিতরে যদি ঋণাত্মক থাকে তাহলে আমাদের কি এটা যোগ হবে। তো এখানে জোর আছে এটা, আর 1কে যতবারই গুণ করি 1ই থাকবে, তো এটা 1। আর এখানে এটা 1 হবে, -1 -7 হবে এখানে, আর এখানে +17 হবে, এখানে -17 হবে, এখানে 6 হবে। এখন -17 কাটা, আর এখানে 7 থেকে 1 গেলে -6, আর উইটেন প্লাস ইকুয়াল টু কত 0। তার মানে আমাদের 1, অর্থাৎ এই 1 বসানোর পরে আমাদের কি -1 বসানোর পরে টোটাল রাশিটার মান 0 হয়েছে। এখন উৎপাদকটা গঠন করব কিভাবে? দেখো উৎপাদকটা গঠন করার ক্ষেত্রে এই x মাইনাস ফিক্সড, এই x মাইনাসটা হচ্ছে ফিক্সড। এখন আমরা কত বসাইছিলাম? -1 বসাইছিলাম। এখন দেখো তাহলে আমাদের উৎপাদকটা কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস, x প্লাস 1। এভাবে আমরা এই উৎপাদকটাই আমাদের দরকার, এই উৎপাদকটা আমাদের দরকার। তো আমাদের এই উৎপাদকটা কিভাবে বের করব? যে সংখ্যা বসানোর পরে এমন একটা সংখ্যা বসাবো যাতে করে এই টোটাল রাশিটার মান 0 হয় সব সময়ের জন্য। এটা আমরা 1 বসায় ট্রাই করব, -1 বসাবো, +2 বসাবো, -2 বসাবো। এভাবে আমরা বসানোর পরে যে কোনো একটা সংখ্যা বসালে টোটাল রাশিটার মান 0 হয়ে যাবে। তো এভাবে আমরা উৎপাদকটা আমরা বের করে নেব। তো উৎপাদকটা আমরা কত পেলাম? উৎপাদকটা পেলাম x প্লাস 1। এখন দেখো এই ভাগশেষ উৎপাদকের ক্ষেত্রে দ্বিতীয় লাইনের আগে আমাদের তৃতীয় লাইন করতে হয়। তো তৃতীয় লাইন কত বসাবো? প্রথমে x প্লাস 1। এখন ব্যালেন্স করব জাস্ট, এখানে আমাদের কত দরকার? x টু দি পাওয়ার 4, তাহলে এখানে আমাদের x কিউব দিতে হবে। তো দেখো x টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবার এই x কিউব আর 1 এর সাথে গুণ করলে কত? x কিউব হবে। এখন আমাদের এখানে x কিউব কয়টা দরকার? এখানে x কিউব দরকার 7টা। আমাদের হাতে x কিউব আসছে কয়টা? একটা। এখন আমাদের কয়টা লাগে? 6টা। তার মানে এখানে এই উৎপাদকটা আবার লিখলাম। এই উৎপাদকটা লেখার পরে এখন এখানে আমাদের 6x স্কোয়ার হবে। 6x স্কোয়ার হলে কি হয়? এই 6x স্কোয়ার x এর সাথে গুণ করলে এখানে আমাদের 6x কিউব হবে। 6x কিউব, দেখো 6x কিউব আর x কিউব যোগ করলে আবার কি 7x কিউবই হবে। এখন আবার এই x 6x স্কোয়ার 1 এর সাথে গুণ করলে কত? 6x স্কোয়ার হবে। এখন দেখো এখানে আমাদের x স্কোয়ার লাগবে কয়টা? 17টা। আমাদের হাতে আসছে কয়টা? 6টা। এখন 11টা লাগবে। তার মানে এখানে প্লাস এই যে 11x, আর ভিতরে তো একটা x থাকবেই। এই যে এই উৎপাদকটা বারবার 11x আর x যোগ করলে কত হবে? 11x স্কোয়ার। এখন দেখো এই 11x স্কোয়ার আর 6x স্কোয়ার যোগ করলে আমাদের কি 17x স্কোয়ার হয়। আবার এই 11x অনের সাথে যদি গুণ করি 11x হবে। এখন আমাদের x লাগবে কয়টা? এখানে x লাগবে 17টা। তো 17টা লাগলে এখানে 11টা আছে, এখন 6টা লাগবে। তার মানে এখানে 6, আর এখানে হচ্ছে x প্লাস 1। তো এখানে দেখো প্লাস 6x প্লাস 1। তো আমাদের সরি 6x প্লাস 6। তো দেখো এই লাস্টেরটা মিলে গেছে, ফার্স্টেরটা মিলছে, এখানেই শেষ। এরপরে আর আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দেখো এখন আমাদের এখানে এই যে উৎপাদকগুলো সব কমন আছে, এই উৎপাদকগুলো আমরা নিয়ে গেলাম, অর্থাৎ x প্লাস 1। এবার আনকমন কি থাকে? x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। এখন এটা আবার একটা উৎপাদক বিশ্লেষণ হবে। দেখো তো এটা আবার একটা উৎপাদক বিশ্লেষণ হওয়ার জন্য আবার এটার আমাদের উৎপাদকটা বের করতে হবে, কত বসালে 0 হয় সেটা বের করব। এবার আমরা আবার 1 বসাই। 1 বসানোর পরে কত হয়? দেখো এখানে আমরা যদি 1 বসাই তার মানে কি 1 কিউব, -1 বসাইতে হবে এখানেও। তাহলে -1 যদি বসাই, তা -1 বসালে 1 কিউব, এবার হচ্ছে দিয়ে প্লাস 6 -1 স্কোয়ার, এবার হচ্ছে দিয়ে প্লাস 11 -1, এবার প্লাস 6। এবার আসো এখানে -1, এবার এখানে প্লাস 6, এখানে -11, এখানে এই যে এটা। এখন আসো আমাদের কি দাঁড়ায়, যে দেখো 6 আর 6 যোগ করলে কত হয়? 12, আর এই মাইনাস -12 ইকুয়াল টু কত? 0। তার মানে এখানেও আমাদের 1 বসায়া 0 পাবে। এখান থেকে আমাদের উৎপাদকটা কি হবে তাহলে? -1 বসাইলাম। তো আমাদের বলছিলাম কি যে এই x মাইনাস ফিক্সড, এবার এখানে যেহেতু -1 বসাইছি, যে -1, তো এখান থেকে উৎপাদকটা গঠন হবে -1 এখানেও x প্লাস 1। তো এটার উৎপাদক এখন আবার এই দ্বিতীয় লাইনের আগে তৃতীয় লাইন করতে হবে, মনে আছে তো? অবশ্যই x প্লাস 1, এটার তো কোনো পরিবর্তন হবে না, x প্লাস 1ই থাকবে। জাস্ট এই লাইনটা আমরা ব্যালেন্স করব। এখন ব্যালেন্স করার সময় এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেখলে আমরা উৎপাদকটা আগে লিখলাম, অর্থাৎ x প্লাস 1। তো এখন আমাদের x প্লাস 1টা যেহেতু লিখলাম, ব্যালেন্স করতে গেলে এখানে আমাদের লাগবে কি? x কিউব। কত লাগবে? x কিউব। তো এখানে আমাদের একটা x স্কয়ার দিতে হবে, এই যে x স্কয়ার। তো এখন আমাদের x স্কয়ার দিলে কত হয়? দেখো x কিউব। এটা আবার অনেক সাথে গুণ করলে x স্কয়ার। আমাদের x স্কয়ার লাগবে 6টা, আমাদের হাতে আসছে একটা, এখনো 5টা লাগবে। তো এখানে 5x আর x প্লাস 1। এবার আসো 5x x এর সাথে গুণ করলে 5x স্কয়ার। এবার এই 5x আবার 1 এর সাথে গুণ করলে 5x। এখন আমাদের x লাগবে 11টা। x লাগবে কয়টা? 11টা। আমাদের হাতে আসছে কয়টা? 5টা, এখন লাগবে 6টা।
তার মানে এই যে 6 আর ভিতরে এই যে উৎপাদকটা আমরা লিখে দেবো। এখন দেখো ব্যালেন্স করো 6x প্লাস 6। তো দেখো লাস্টেরটা মিলে গেছে, এখানে একটা ব্র্যাকেট। এবার আবার দেখো এখন x প্লাস 1 এখান থেকে কমন যায় আবার এই যে এটা, অর্থাৎ x প্লাস 1। এখন আনকমন কি থাকে, x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখন এটা আবার মিডল টার্ম ফ্যাক্টর যাবে, কারণ এই যে তিনটা পদ সংখ্যা চলে আসছে। এখন আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করি x প্লাস 1, x প্লাস 1। তো মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়মটা এই প্রথমটা আর লাস্টেটা গুণ করব, তার মানে কত হয় 6x স্কোয়ার। 6x স্কোয়ার কেমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো, যাতে করে ওই দুইটা আবার যোগ করলে এই মাঝখানে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেটা পাওয়া যায়। তো 3 দুগুণে 6, 3x প্লাস 2x প্লাস 6। তো দেখো 2x আর 3x যোগ করলে 5x হয়। এখন দেখো কত হবে x প্লাস 1, x প্লাস 1, আর এখান থেকে কমন যাবে কি x, x প্লাস 3, আবার এখান থেকে কমন যাবে প্লাস 2 x প্লাস 3। তো দেখো এখান থেকে আমাদের কি দাঁড়ালো, এই যে x প্লাস 3 x প্লাস 3 মিলে গেছে। এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা এখান থেকে x প্লাস 1, x প্লাস 1, আর এখান থেকে এই যে x প্লাস 3 x প্লাস 3 দুইটার একটা x প্লাস 3 আর একটা হবে x প্লাস 2, x প্লাস 2। এখন দেখো এই যে এখানে x প্লাস 1 দুইটা রাশি, তার মানে x প্লাস 1 হোল স্কয়ার দিয়ে আর x প্লাস 2 x প্লাস 3, এইটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে এটার উৎপাদক বিশ্লেষণ। এভাবে সুন্দরভাবে উৎপাদক বিশ্লেষণগুলো করতে হবে। একই রকমের তোমরা ট্রাই করবে, এই যে এই ক্ষয়ের মতনই একই রকমের খ। প্রথমে আমাদের কি উৎপাদকটা বের করতে হবে, প্রথম উৎপাদকটা বের করতে হবে। তোমরা একই নিয়মে কয়ের নিয়মে এই কয়ের নিয়মেই খটা করবা, এটা তোমাদের কাজ। কয়ের নিয়মে খ করবা, তারপর আমি করাই দিচ্ছি, কিন্তু তোমরা বাসায় একটু ট্রাই করবে। আমি খটাও করাই দিচ্ছি তোমাদের, কিন্তু বাসায় তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ। যত প্র্যাকটিস করবে তত এই চ্যাপ্টার ইজি হয়ে যাবে, কারণ হায়ার ম্যাথে এই অধ্যায়টা একটু কঠিন, এটা একটু প্র্যাকটিস করতে হবে। দেখো এবার খ নাম্বার অঙ্কটা আছে কি 4a⁴ প্লাস 12a³ প্লাস 7a² মাইনাস 3a মাইনাস 2। এখন আমরা এমন একটা সংখ্যা বসাবো যাতে করে কি এটা 0 হয়, ওই উৎপাদকটা আমরা খুঁজে বের করবো। তো দেখো এখানে যদি আমরা 1 মাইনাস 1 বসাই, মাইনাস 1টা যদি বসাই দেখো আমাদের কি দাঁড়াবে। মাইনাস 1 বসাইলে আমাদের 4 মাইনাস 1 এর উপরে টু দি পাওয়ার 4, এখানে আমাদের প্লাস 12 মাইনাস 1 এর উপরে কিউব, আবার এখানে প্লাস 7 মাইনাস 1 এর উপরে স্কোয়ার, আবার এখানে মাইনাস 3 মাইনাস 1, এখানে মাইনাস 2। এখন দেখি আমরা এখানে এই যে পাওয়ারটা জোর আছে, তার মানে এটা প্লাস হয়ে বের হবে, তার মানে এখানে 4ই হবে। এটা পাওয়ারটা বিজোর আছে, তার মানে মাইনাস হবে, প্লাস মানে যে মাইনাস 12 হবে। আবার এখানে জোর আছে, মাইনাসটা প্লাস হবে, এখানে প্লাস 7 হবে, মাইনাস মানে যে প্লাস 3 মাইনাস 2। এখন আমরা দেখি 7 আর 3 10, 10 আর 4 কত 14, 12 আর 2 কত 14, ইকুয়াল টু কত 0। তার মানে এখানেও কিন্তু মাইনাস 1 বসে আমরা উৎপাদকটা গঠন করলাম। এখন উৎপাদকটা গঠন করে বলে দিছিলাম, এখন যেহেতু এখানে যেহেতু এখানে কি এখানে যদি x থাকে তাহলে এখানে x, এখানে যদি a থাকে মানে চলক যদি a থাকে তাহলে এখানে আমাদের a হবে a মাইনাস, আর এখানে আমাদের কি মাইনাস 1 বসাইছিলাম, তাহলে আমাদের উৎপাদকটা কি হবে মাইনাস প্লাস 1, অর্থাৎ উৎপাদকটা হবে a প্লাস 1। আগেরটাই কিন্তু কি ছিল x কেন, কারণ আগের রাশিটায় এখানে x আছে, চলক কি x আর এখানে চলক কি a, জাস্ট এইটা মনে রাখবা। আবার চলক যদি y থাকে তখন আবার এখানে y, চলক যদি z থাকে এখানে z, এই জিনিসটা মনে রাখবা। তো আমরা উৎপাদক কত পেলাম a প্লাস 1, a প্লাস 1 পেলাম উৎপাদকটা। এখন দেখো তাহলে আগের নিয়মে দেখো দ্বিতীয় লাইনের আগে তৃতীয় লাইন করবো, তার মানে আমাদের a প্লাস 1। এখন আমরা ব্যালেন্স করবো, এখানে লাগবে কত 4a⁴, তার মানে এখানে একটা 4 আর এখানে a³। তো দেখো 4a³ এর সাথে গুণ করলে 4a⁴ হয়ে গেল। আবার এই যে 4a³ 1 এর সাথে গুণ করলে 4a³ হয়ে গেল। এখন আমাদের a³ লাগবে 12টা, আমাদের হাতে পাইলাম কয়টা 4টা, তাহলে 8 9 10 11 12, এখন 8টা দরকার, তার মানে এখানে প্লাস 8, আর এখানে তো একটা a আছে, তার মানে এখানে একটা a স্কোয়ার হবে, অর্থাৎ a প্লাস 1। ব্যালেন্সটা এরকম করবো, অর্থাৎ কেমিস্ট্রিতে ব্যালেন্স যদি তুমি করতে পারো এটাও ব্যালেন্সটা করতে পারবো। তো দেখো এখানে এইটার সাথে এটা গুণ করলে আবার কত হবে 8a³, আবার এটার সাথে গুণ করলে 8a²। এখন দেখো a স্কোয়ার আমাদের এখানে লাগবে কয়টা, a স্কোয়ার লাগবে 7টা, কিন্তু a স্কোয়ার হয়ে গেছে কয়টা, a স্কোয়ার হয়ে গেছে কয়টা 8টা, একটা বেশি হয়ে গেছে, তার মানে এখানে একটা কমবে, তার মানে মাইনাস a, এখানে হবে মাইনাস a, তার মানে a প্লাস 1। এখন দেখো প্লাস মানে যে কি, প্লাস মানে যে
হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস এ এ গুণ করলে এ স্কোয়ার। দেখো এখন ব্যালেন্স করো যে এই 8 এ স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে 7 এ স্কোয়ার থাকে। এবার প্লাসে মাইনাসে মাইনাস এ। এখন আমাদের দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের এ লাগবে কয়টা? এ লাগবে হচ্ছে যে আমাদের 3টা, সেটা মাইনাস, কিন্তু একটা এ আমরা হাতে পেয়েছি, এখনো 2টা লাগবে। তার মানে এখানে -2 আর এখানে a + 1। এখন দেখো -2 আর হচ্ছে প্লাসে মাইনাসে -2, দেখো লাস্টটা মিলে গেছে না, এই পর্যন্ত এটা। এখন আমাদের স্বাভাবিক রকমের এটা 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 কমন আছে, এটা আমরা নিয়ে আসবো। তো আমাদের কি হবে দেখো a + 1, আর আনকমন যেটা থাকবে সেটা হচ্ছে 4a³ + 8a² - a - 2। এখন দেখো এইটা আবার একটা ভাগশেষ উৎপাদক বের করতে হবে, এখান থেকে আবার একটা ভাগশেষ উৎপাদক বের করতে হবে, অথবা এটাকে এরকমও করা যায়, এখানে আমাদের কমনও যায়। দেখো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, বারবারই যে ভাগশেষ উৎপাদক বের করেই ভাগশেষ উৎপাদক করেই যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এমন না, অনেক কিছু খেয়াল করতে হবে। হয় মিডল টার্ম ফ্যাক্টর হবে, না হয় কোনো কিছু আমাদের একটা দুইটা জোড়া হলে এটার ভিতর থেকে কমন যেতে পারে। তো এখান থেকে দেখো একটা জিনিস, এই দুইটার থেকে একটা জোড়া যদি এই দুইটার থেকে একটা জোড়া যদি করি, তো দেখো এখান থেকে আমাদের কি কমন যায়, এখান থেকে কিন্তু এটার ভিতরে 4 আছে, এটার ভিতরে 4 আছে, তো 4 কমন যাবে ফার্স্ট অফ অল। আর এখানে a স্কয়ার আছে, এখানে a³ আছে, তাহলে উভয়ের ভিতরে a স্কয়ার আছে, তাহলে এখান থেকে a স্কয়ার কমন নিলাম, তাহলে এখানে থাকবে শুধু a, আর এখানে থাকবে কি 2। আবার এখান থেকে দেখো এইটার ভিতরও এইটার সাথে 2 এর সাথে 1 আছে, এর সাথে 1 আছে, এখানে যদি -1 কমন নিই তো থাকবে কত দেখো a + 2। তো আমাদের কিন্তু এখানে আর ভাগশেষ উৎপাদক বের করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখো। অনেকে মনে করে যে আবার ভাগশেষ উৎপাদক করি অনেক বড় হয়ে যাবে, আমার এত হাতে সময় নেই, আমি যত শর্ট করে উৎপাদকটা করতে পারি। তো এখন দেখো এখান থেকে কমন ইনটু আনকমন, অর্থাৎ a + 2, আর আনকমন রইল কি 4a² - 1। এখন এইটা আবার একটা সূত্রে পড়বে, কি সূত্র দেখো, অর্থাৎ এটা একটা সূত্রে পড়বে দেখো, অর্থাৎ 2a² - 1²। এখন যদি এইটা আবার ভাঙায় আগেরটাই হয়, তাহলে এটা কি সূত্রে পড়বে a² - b², a + b * a - b, অর্থাৎ a + 1 a + 2, আর এখানে হবে কি 2a + 1 2a - 1। এই হচ্ছে অ্যান্সার। এটা তোমাদের কাজ দিছিলাম, তারপর আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখার আগে, ক্লাসটা দেখার আগে তোমরা কাজটা নিজেরা নিজের একটু যাচাই করে করবে। এবার আসো গ নাম্বার। দেখো এবার এবার আমাদের এই গ নাম্বারটা করবো। এই যে গ নাম্বারটা কি আছে দেখো, গ নাম্বারটা অঙ্কটা আছে দেখো x³ + 2x² + 2x + 1। এখন দেখো এটা আমাদের কি, এটার থেকে আমাদের কি হয় সেটা আমরা দেখবো, যে এখান থেকে যদি আমাদের এটা আমাদের ভাগশেষ উৎপাদক বের করতে হবে, কারণ এখান থেকে যদি আমরা কমা যায়, জোড়া যদি করি, দেখো এই একটা জোড়া একটা জোড়া যদি করি, তো আমাদের দেখো এখান থেকে x² কমন গেল, ওকে x² x + 2 থাকবে, x + 2, কিন্তু এখানে তো আমাদের ওইটা হচ্ছে না। তো আমাদের এখান থেকে ওই ভাগশেষ উৎপাদকটা কত বসানোর পরে এটা 0 হয় সেটা আমরা খুঁজে বের করব। তো এখানে যদি আমি -1 বসাই, তো দেখো -1³ পরবর্তীতে +2 -1² পরে +2 * -1 + 1। এখন দেখো এখান থেকে মাইনাসই বের হবে, কারণ পাওয়ারটা হচ্ছে বিজোড়, আর এখান থেকে জোর হবে, অর্থাৎ জোর আছে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে এখানে এবার +2 হবে, আর এখানে -2, আর এখানে +1। তো এখন দেখো -2 + 2 -1 + 1 0। তার মানে এখানেও দেখো যেটা আমাদের দাঁড়ালো, যে এখানেও -1 বসানোর পরে আমাদের টোটাল রাশিটার মানটা কিন্তু 0 হয়ে গেছে, অর্থাৎ এখানে আমাদের কত বসানোর পরে 0 হইলো -1। এখন তাহলে উৎপাদকটা গঠন বুঝিয়ে দিয়েছিলাম, এখানে আমাদের চলক আছে কত x, তো এই দেখো x মাইনাস, এটা ফিক্সড, তো আমরা কত বসাইলাম -1, তো উৎপাদকটা এরকম গঠন করব। তো মাইনাসে মাইনাসে +1, অর্থাৎ উৎপাদকটা কত পেলাম আমরা x + 1। এখন দেখো এই উৎপাদকটা x + 1 দ্বিতীয় এই মিডল টার্ম ভাগশেষ উৎপাদকের এই দ্বিতীয় রাশির আগে তৃতীয় রাশি, তা আমরা কত পেয়েছি x + 1। এটা হচ্ছে আমাদের উৎপাদক। এই উৎপাদকটা দিয়ে আমাদের এখন ব্যালেন্স করবে, এখানে x³ আছে, তো এখানে একটা x² বসাবো, তো এখানে x³ হয়ে যাবে, তো আমাদের 1 এর সাথে গুণ করলে x²। এখন খেয়াল করো এখানে x² প্রয়োজন হচ্ছে 2টা, আমাদের হাতে আসলো একটা, এখনো একটা প্রয়োজন, এখানে আমাদের x দিব, আবার এই যে উৎপাদকটা লিখবো, এখন x গুণ করলে আমাদের এখানে x² হয়ে যাবে, আবার x 1 এর সাথে গুণ করলে x হয়ে যাবে। দেখো এই x² যোগ করলে 2x² হয়ে যায়। এখন এখানে x আছে 2টা, আমাদের হাতে আসলো কয়টা, একটা। এখন দেখো এখানে আবার +1, তো এখানে আমাদের x + 1। এখন 1 দিয়ে x কে গুণ করলে x আক্ষে x, 1 এর সাথে গুণ করলে 1 আক্ষে 1, তো দেখো x যোগ করলে আবার 2x হয়ে যায়। এখন আমাদের দেখো কি করব, এই যে এই তিনটার একটা নিয়ে যাব কমন, x + 1, আনকমনটা কি থাকবে x² + x + 1। এবার আসো, এবার আমাদের মিডল টার্ম ফ্যাক্টরটা করি। এখন দেখো মিডল টার্ম ফ্যাক্টরটা যখন করব, এখানে আমাদের কি হয় দেখো,
দেখো এখন এটা কোনো মিডল টার্ম ফ্যাক্টরও যায় না, ভাগশেষ উৎপাদকও যায় না, কিছু যায় না, অতএব এখানেই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই ছিল গ নাম্বার। এবার দেখো ঘ নাম্বার অঙ্কটা দেখো। এখানে ঘ নাম্বার অঙ্কটা কি আছে দেখো, এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওয়াই ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy জেড। এবার আসো আমরা সর্বপ্রথম এই এক্স দিয়ে সবগুলো গুণ করে দেবো, সবগুলোকে গুণ করে দেবো, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার, এক্স জেড স্কোয়ার, ওয়াই জেড স্কোয়ার, ওয়াই এক্স স্কোয়ার, আবার জেড এক্স স্কোয়ার, জেড ওয়াই স্কোয়ার প্লাস 3xy জেড। এখন আসো এই যে 3xy জেড এটাকে তিনটা পার্ট করবো, অর্থাৎ এখানে আছে কি দেখো, এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড, আবার এই দুইটার সাথে একটা পার্ট দিয়ে দিচ্ছি, আবার ওয়াই জেড স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড, আবার এই লাস্টের দুইটার সাথে একটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ জেড এক্স স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড। দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড যোগ করলে আবার 3xy জেডই হয়ে যায়। এখন দেখো এই তিনটা নিয়ে যদি একটা পার্ট করি তাহলে আমাদের কি কমন যায় সেটা আমরা একটু খেয়াল করি। এক্স ওয়াই, এখান থেকে আমাদের কি আছে এক্স ওয়াই, অর্থাৎ আমরা তিনটা যে একটা গ্রুপ করবো সেই গ্রুপ থেকে এমন একটা জিনিস কমন যাবে যাতে ব্র্যাকেটের ভিতরে এক্স ওয়াই জেড এই জিনিসটা থাকে, সেটা আমরা একটু খেয়াল করি। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে কি কমন যায় সেটা আমরা একটু যাচাই করি নেই, যে এখানে এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, তার মানে আর একটা যেটা নিয়ে আসবো, এখানে যদি এক্স ওয়াই থেকে আমাদের এক্স ওয়াই কমন নেই, এখানে থাকবে ওয়াই, এখানে এক্স ওয়াই কমন জেড, আর একটা যাতে এক্স থাকে, তার মানে আমাদের এই যে এইটার সাথে আমরা একটা নেওয়া যায়। তো দেখো তাহলে আমাদের কি করা যায়, যে এই যে এইটা, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এখান থেকে এক্স ওয়াই কমন গেলে এক্স থাকবে, এখান থেকে এক্স ওয়াই কমন গেলে ওয়াই থাকবে, এক্স ওয়াই স্কোয়ার, এখান থেকে আরেকটা হচ্ছে দিয়ে কি এক্স ওয়াই জেড, অর্থাৎ আমরা কি করলাম, এটাকে নিয়ে গেলাম, এটা নিয়ে গেলাম, এটা নিয়ে নিলাম, আর হচ্ছে এটা নিয়ে নিলাম। আমি আইডেন্টিফাই করার জন্য তোমাদেরকে এরকম একটু গোল দিয়ে দিচ্ছি। এবার আর তিনটা গ্রুপ করব, আর দুইটা গ্রুপ দেখো। এবার এখান থেকে আছে কি জেড, অর্থাৎ এখান থেকে এক্স জেড, অর্থাৎ এক্স জেড যদি কমন নেই তাহলে এখান থেকে একটা জেড থাকবে, আর একটা এক্স জেড, আর এখান থেকে এক্স জেড কমন নিলে ওয়াই থাকবে, আর একটা এক্স দরকার, তাহলে জেড এক্স, এই যে আমাদের এইটা, তাহলে আমাদের এখন এটা নিয়ে একটা গ্রুপ হবে, তাহলে এই জন্য আমাদের এই গ্রুপটা আগে নিব, অর্থাৎ জেড এক্স স্কোয়ার এটা নিয়ে নিলাম। এবার নিব কোনটা আমাদের, আর এক্স ওয়াই জেড, এবার নিব কোনটা, এই যে এইটা, অর্থাৎ প্লাস এক্স জেড স্কোয়ার। তো আমাদের এ একটা গেল, তারপর হচ্ছে এ একটা গেল জেড স্কোয়ার, আর এ একটা গেল, বাকি এখন তিনটা থাকবে, বাকি তিনটা এটা ওইটা আমরা দিয়ে দেবো। তো এখানে আমরা সাজাই লিখি, যেখানে ওয়াই জেড যদি কমন যায় ওয়াই জেড, তার মানে এক্স ওয়াই জেড, পরের গ্রুপটা আমরা যদি সাজাই ওয়াই জেড কমন যাবে, তার মানে এখান থেকে জেড ওয়াই স্কোয়ার, পরেরটা এখানে লাগবো ওয়াই জেড স্কোয়ার, ওয়াই জেড স্কোয়ার। এখন দেখো এই তিনটা গ্রুপ থেকে কি কমন যাবে, এক্স ওয়াই যদি কমন যায় থাকবে কি এক্স, এখান থেকে থাকবে ওয়াই, এখান থেকে থাকবে জেড। এবার এখান থেকে কমন যাবে কি জেড এক্স যদি কমন যায় এখানে থেকে এক্স, এখানে থাকবে জেড এক্স ওয়াই, এখানে থাকবে জেড। এবার এখান থেকে যদি আবার কি কমন যায় ওয়াই জেড যদি কমন নেই তাহলে এখান থেকে থাকবে এক্স, এখান থেকে থাকবে ওয়াই, এখান থেকে থাকবে জেড। তো দেখো এক্স ওয়াই জেড তিনটা মিলছে, এখন এক্স ওয়াই জেড। এবার আনকমন কি এক্স ওয়াই, তারপর যদি কি এক্স ওয়াই জেড এক্স প্লাস কি ওয়াই জেড। এখন যদি সাজায় লেখা হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে দেখো এক্স ওয়াই তারপর শুধু ওয়াই জেড প্লাস জেড এক্স, এই হচ্ছে অ্যান্সার। এই জাস্ট এরকম, এটা হচ্ছে একটু সাজানোর, এটা এই গুণ করার পরেই সাজানোটা, গুণ করার পরে যেন সাজাবো, গুণ করার পরে যে সাজাবো সেই জিনিসটাই হচ্ছে আমাদের মেইন। মানে প্রথমে গুণ করবো, পরে এই যে 3xy কে তিনটা পার্ট করবো, পরে এই সাজাবো, সাজানোর পরে কমন নেবো। সবসময় খেয়াল করবা এই ব্র্যাকেটের ভিতরে প্রথম পার্টে যা থাকবে দ্বিতীয় পার্টে যাতে সেটাই থাকে, তৃতীয় পার্টে যাতে সেটাই থাকে, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। তো এই ছিল 7 নম্বরের উৎপাদক বিশ্লেষণগুলো।